সাথে সাথে দরজা খুললো। আম্মু আজও জেগে আছে। কি রে, এলি কেন? তুইও চলে যা, আর একজনের মতো আর আসতে হবে না, কাউকে দরকার নেই। মা। তুই মদ খেয়েছিস? না মানে। কি হলো বল? এগুলো খেয়ে আসার আগে আমার জন্য বিষ নিয়ে আসতে পারিসনি? তোদের জন্য কি কোনোদিনও শান্তি পাবো না? একজন চলে গেছে ভালোবেসে, আর একজন দেবদাস হয়েছে। বলেই আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। সত্যিই কি অনেক খারাপ হয়ে গেছি? কিন্তু কেন? ভালোবেসে। অতীত। অতীতের পাতায় ডুব দিল মেঘ। কি রে, না খেয়ে বেরিয়ে যাচ্ছিস যে? একটু আগেই তো খেলাম, আবার খাবো? কি বলছো? 10টা খেয়েছি, আর এখন মাত্র 11টা বাজে। মেঘ বিরক্ত হয়ে কথাটা বলল। সে তার মাকে চেনে, কোথাও যেতে গেলে সব সময় এমনি করে। তাই কি হয়েছে? খেয়েছিস বলে আরেকটু পর তো আবার খিদে পাবে। আমি খাবার টিফিন বক্সে ভরে রাখছি, ওইটা নিয়ে যা, রাস্তায় খেয়ে নিস। কেন যে দূরে গিয়ে পড়তে হবে বুঝি না। এখানে কি পড়ার জায়গা নেই যে চট্টগ্রাম যেতে হবে? উফ, আম্মু তুমি আবার শুরু করলে? 1 বছরেরই তো ব্যাপার, এত কান্নার কি আছে? আমি তো কিছুদিন পর আসবো। এখন তুমি কান্না করলে আমি কি যেতে পারবো? আচ্ছা, নিজের খেয়াল রাখবি, আর সময় মতো খাওয়া দাওয়া করবি। নিজের প্রতি তো একটুও যত্ন নিস না। আর এই টিফিন বক্স খাবার ভরে নে, আমি আর এক টিফিন বক্স এনে দিচ্ছি, তোকে খাইয়ে দিব। আমি সত্যি এখন খেতে পারবো না। তুমি টিফিনটা দাও, নিয়ে যাচ্ছি। মেঘনা কই? ওকে দেখছি না যে। কই আর থাকবে রাগ করে, বসে আছে ঘরে। বর্ণে রাগ ভাঙাতে ঘরে গেলাম। ওরে বাবা, রেগে আমার দিকে তাকাচ্ছেও না। আমি সামনে গিয়ে কানে ধরে সরি বললাম। কাজ হলো না। মেঘনা আমাকে ছাড়া একটুও থাকতে পারে না। ও যদি জানে চলে যাব, তাহলে না খেয়ে থাকতো। তাই ভেবেছি না জানিয়ে যাব, কিন্তু সকালে সব জেনে গেছে। কি হলো, কথা বলবি না আমার সাথে? সরি বললাম তো, এখন কি কানে ধরে উঠবোস করতে হবে আমাকে? বলে উঠবোস করতে লাগলাম। থাক, আর ভাব দেখাতে হবে না। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। বাসলে কি না জানিয়ে যাওয়ার কথা ভাবতে পারতে? তুই কষ্ট পাবি তাই? আচ্ছা সরি, আর কখনো এমন করব না। এখন আমাকে হাসি মুখে বিদে, নয়তো আমি যেতে পারবো না। অনেকক্ষণ পরে মেঘনা রাগ ভাঙাতে সক্ষম হলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। মাস্টার্সে পড়তে যাচ্ছি চট্টগ্রাম। বাড়ির সবাইকে ছেড়ে যেতে খারাপ লাগছে, কিন্তু সরকারিভাবে পড়তে পারবো তাই চলে এলাম। এখানে এসে আরেক বিপদ হলো। যে বাড়িতে ভাড়া থাকবো সে বলল আজকে নাকি থাকতে পারবো না, কারণ যে রুমে আমি থাকবো তাতে যারা ছিল তাদের আজ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা প্রবলেমের জন্য আরো 1 সপ্তাহ থাকতে হবে তাদের। আমার জন্য তোমার কি বিপদ হলো বাবা? এখন কি করি বলো তো? এতদিন ছিল তারা, এখন তো আর বলা যায় না চলে যাও। আঙ্কেল, কিন্তু আমি এখন কোথায় যাব? আমি তো এখানে কাউকে চিনিও না। আর 7 দিন কোথায় থাকবো? আমার কাল থেকে ক্লাস করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তোমাকে অন্য এক জায়গায় থাকতে হবে। আর বন্ধু হাবিবুরের বাসা ওটা, ভাড়া দেয় না নিজেদের। আমি ফোন করে বলে দিচ্ছি, তুমি ওখানে যাও। 1 সপ্তাহ পর এখানে থেকো। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটা অনেক বড়, 2 তলা। গেটের বাইরে দাঁড়িয়ে আছি। কারো অর্থ সম্পত্তি মেরে খাবেন না। ভাইয়ের সম্পত্তি বোন, বোনের সম্পত্তি ভাই, বাবার সম্পত্তি অন্য ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না এগুলো। কার সম্পত্তি বলতে পারবেন? আপনি এসেছিলেন খালি হাতে, যাবেন খালি হাতে। কার সম্পত্তি নিয়ে বড়াই করেন, কার সম্পত্তি নিয়ে অহংকার করেন? এই পৃথিবীতে যা কিছু আছেন, এই সমস্ত ব্রহ্মাণ্ড, পৃথিবী, আকাশ বাতাস সবকিছু উপরে যিনি আছেন মহান রব্বুল আলামিনের। আপনার আমার খালি হাতে এসেছিলেন, খালি হাতে যাবেন। এর জন্য ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, বোনের সম্পত্তি আত্মসাৎ করছেন, বাবা সম্পত্তি জোর করে আপনাকে দিয়ে দিচ্ছে বা আপনি জোর করে লিখে নিচ্ছেন। এগুলো কখনোই করবেন না। অন্য একটা মানুষকে কখনোই কষ্ট দিবেন না। সবসময় মনে রাখবেন, অন্য একটা মানুষকে কষ্ট দিলে এই কষ্টগুলো আপনাকে ঘিরে ফিরে আসে। অনেক সময় দেখবেন বাবা মা পৃথিবী থেকে সন্তানের সবকিছু লিখে দেয়, আবার ওই সন্তান ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নিয়ম একবার চিন্তা করুন। ওই বাবা মা কিন্তু তার সন্তানের সবকিছু লিখে দিচ্ছে, আবার কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেক বাবা মা আমি দেখেছি, অনেক বাবা মা তার সন্তানের জন্য, তার ছেলে সন্তানের সবকিছু লিখে দিয়েছে, ইভেন তার সে সন্তান তার বাড়ির এরিয়া, যে এরিয়ার ভিতরে থাকতে দেয় নাই বৃদ্ধ বয়সে। আমার দেখা চোখে, আমি রাজীব হাসান শিবলি বলতেছি, আমার দেখা চোখে
পৃথিবী খুব খারাপ, কাউকে কষ্ট দিবেন না, কাউকে দুঃখ দিবেন না। আমি বললাম যে গল্পটা, যে আমার দেখা চোখে একজন মানুষ তার সন্তানের সম্পদ সবকিছু লিখে দিয়েছে অন্য সবাইকে ঠকিয়ে, পরে সেই সন্তান তার এরিয়াতে পর্যন্ত থাকতে দেয় নাই। আবার যখন সেই মানুষটা পৃথিবী থেকে চলে যায়, তখন তার সন্তান এমনও কথা বলেছে যে বেশিক্ষণ লাশ রাখা উচিত না, বেশিক্ষণ রাখতে নেই, যত দ্রুত দাপন করে দেওয়া যায় ততই ভালো, কারণ আমাদের কাজ আছে, আমাদের কাজে যেতে হবে। পৃথিবী কি খারাপ, এই জন্য কাউকে কষ্ট দিবেন না। কারোর সাথে প্রথমবার দেখা হয়েছে মানে পরবর্তীতে দেখা হবে এমন কিন্তু নয়। যে মানুষের সাথে 5 মিনিট আগে দেখা করে আসলেন, 5 মিনিট পরে দেখা করতে পারবেন কিন্তু আপনি জানেন না। রিয়েলাইজ করবেন, কথা ট্রাস্ট করার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীতে কাউকে কষ্ট দিবেন না। আপনি কাউকে এত বেশি কষ্ট দিলেন যে সে ভাত খাইতে বসেও কাঁদলো, ওই ভাতের দানাগুলো কখনোই আপনাকে ক্ষমা করবে না। আপনি কাউকে এতটা কষ্ট দিলেন যে সে জায়নামাজে বসে কাঁদলো, ওই জায়নামাজ কখনোই আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে নিজেই বলবে। কোনো মানুষকে আপনি এত কষ্ট দিলেন যে সে রুহু পর্যন্ত কেঁপে উঠলো, সে মানুষ হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার রুহ কখনোই আপনাকে ক্ষমা করবে না। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, উপরে একজন আছেন, তিনি আপনাকে দেখছেন, সবসময় আপনাকে প্রদর্শন করছেন, সবসময় আপনার ভিডিও করা হচ্ছে। কিয়ামতের দিন কনফারেন্সের মাধ্যমে সবকিছু দেখানো হবে আপনাকে। বুঝতে পেরেছেন? সেজন্য কখনো কারো মানুষকে কষ্ট দিবেন না। আর যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে এই পৃথিবীতে কিন্তু তার শাস্তি ভোগ করতে হবে। ট্রাস্ট করুন, শাস্তি ভোগ করতে হবে। আজকে যা করছেন 5 দিন পর তার কর্মফল আসবে, তখন কি করবেন রিয়েলাইজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির। আমি দেখেই বেশ বিব্রত বোধ করলাম, কারণ বাসা ভর্তি মেহমান। ঠিক সেই সময় সে ফেরা একটা পাঞ্জাবি পরে চলে এসেছে। পাঞ্জাবিটা বেশ পুরনো, আবার সেলাই করা, সম্ভবত মা সেটাকে যত্ন করে সেলাই করে দিয়েছে। বাবা এই নিয়ে 3 বার আমার বাসায় এলো। তারপর আমি তাকে নিয়ে স্টোররুমে বসালাম, কারণ বাসা ভর্তি মেহমান। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে তার বন্ধু বান্ধবী, আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন আমার বাসায় এসেছে। এখন তারা যদি জানে এটা আমার বাবা, তাহলে তো আমার মান সম্মান একেবারে শেষ। তারপর আমি বাবাকে চাপা রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, বারবার এখানে চলে আসার মানে কি? এখন আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের একটি বিদেশ ট্যুর আছে, সেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এই মুহূর্তে আমি একটা টাকাও তোমাদেরকে দিতে পারবো না। বাবা তখন মন খারাপ করে বললেন, আমি কি কখনো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি? আমি কি কখনো তোমার কাছে টাকা চেয়েছি? তা অবশ্য না। আমার বাবা কখনো আমার কাছে সাহায্য চাইতে আসেনি, টাকাও চাইতে আসেনি। তখন আমি বললাম, সাহায্যের দরকার নেই, টাকার দরকার নেই, তাহলে বারবার আসো কেন? কি দরকার এখানে বারবার আসার? আমি কিছুতেই বুঝতে পারি না এই মূর্খ লোকটা কেন বুঝতে পারে না। আশেপাশে কেউ যদি বুঝে ফেলে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান চলে যাবে। কেন যে এই মূর্খ লোকটা বোঝে না, কিছু কইতেও পারে না, সইতেও পারে না। ঠিক তখনই বাবা মাথা নিচু করে বলল, আজকে সকালে তোমার মা মারা গেছে, আসরের পর জানাজা। তুমি যদি একটু যেতে তাহলে তার আত্মা হয়তো শান্তি পেত। মৃত্যুর আগে তোমাকে কত দেখতে চেয়েছিল, তোমাকে কত খবর দিলাম, তুমি তো ব্যস্ততার কারণে যেতে পারো না। তোমার মাও এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসিনি। এখানে আসলে যদি আবার তোমার মান সম্মান চলে যায়, তাই তাকে নিয়ে আসিনি। কত ছটপট করছে তোমাকে একটু দেখার জন্য, কত আফসোস করছে। আমি তখন মনে মনে ভাবলাম, মানুষের বয়স হলে তো মারা যাবেই, এটা নিয়ে এত আফসোস করার কি আছে, এত কথা বলার কি আছে? বাড়িতে এত মেহমান, আজকে আমার স্ত্রীর জন্মদিন, এগুলো হলে আমি কি করে যাই? আবার পরক্ষণে মনে মনে ভাবলাম, গ্রামের মানুষের যে অবস্থা, শুধু গীবত নিয়ে থাকে, অন্যের দুষ্বল নিয়ে থাকে। আমি যদি এখন না যাই, তারা তো অনেক কিছু বলবে, সমালোচনা করবে। তাই মনে মনে ঠিক করলাম, যাই বাবার সাথে গিয়ে মায়ের দাফনটা করে আসি। তারপর আমি আর বাবা রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। আমি ড্রাইভিং করছিলাম, বাবা পাশে বসে আছিল। বাবা কোনো কথা বলছিল না, একদম নিস্তব্ধ। দেখে মনে হচ্ছিল সে ভীষণ কষ্টে আছে। তারপর এক পর্যায়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি লাশ মসজিদে আনা হয়ে গেছে, জানাজার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে। আমাকে দেখে সবাই সাইড দিল। আমি সামনে গেলাম, সেখানে যাওয়ার পর মাতাব্বর চাচা বলতেছে, বাবা এসেছো? তোমার মা তোমাকে কত দেখতে চাইছিল, কিন্তু সময় মতো আসতে পারলে না। তুমি হয়তো ব্যস্ত থাকো, এখন কি তোমার মায়ের মুখটা দেখবে? আমি বললাম, দরকার নেই, জানাজা নামাজ শুরু করুন, সময় হয়ে গেছে। তারপর জানাজা শেষ করার পর, দাফন কাফন শেষ করার পর বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমাদের রুমে বসেছিলাম। তারপর আশেপাশের ফুফু চাচিরা এসে কান্নাকাটি শুরু করে দিল আর বলল, বাবা এসেছো? তোমার মা তোমাকে কত দেখতে চাইছে, কত কান্নাকাটি করছে তোমাকে একটু দেখার জন্য, তবে তুমি আসতে পারো নাই। সে আসলে, তবে সে চলে যাওয়ার পর আর 2টা দিন আগেও যদি আসতে, তাহলে হয়তো তোমার মা তোমাকে একটু দেখতে পারতো আর সে একটু শান্তি পেত। তখন বাবা তাদেরকে অনুরোধ করে বললেন, আপনারা একটু এই ঘর থেকে যান, একটু পরে আসুন। তারপর সবাই চলে গেল। প্রচন্ড গরমে আমি টিকে থাকতে পারছিলাম না। ঠিক সেই সময় বাবা একটি টেবিল ফ্যান এনে আমার সামনে চালিয়ে দিল। সেই ফ্যানটা চালানোর পর আমি একটু শান্তি অনুভব করলাম। বাবার দিকে খেয়াল করে দেখলাম বাবাও ঘেমে যাচ্ছে। তারপর
তারপর আমি ফ্যানটা মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর বাবা আবার আমার দিকে ফিক্স করে দিল আর বলল, আমি এই ফ্যানের বাতাস খেতে পারবো না বাবা, এই ফ্যানটা শুধুমাত্র তোমার, এই ফ্যানটা তোমার জন্যই কেনা হয়েছে। তোমার মা এত অসুস্থ ছিল, এত গরমে কষ্ট করতো, তারপরে এই ফ্যানটা কখনো অন করেনি। গত 2 বছর আগে তুমি এসেছিলে, তখন তুমি গরমে ঘরে বসতে পারোনি, গাড়িতে গিয়ে বসেছিলে, সেই জন্য তোমার মা অনেক কষ্ট করে এই ফ্যানটা কিনে রেখেছে, যাতে তুমি আবার যখন আসবে তখন এই ফ্যানটা তোমাকে দিবে। তাই সে এই ফ্যানটা কখনোই ব্যবহার করেনি, ব্যবহার করলে যদি নষ্ট হয়ে যায়, তাই সে এটাকে যত্ন করে রেখে দিয়েছিল শুধু তোমার জন্য। কিন্তু তুমি আসলে না, আর তোমার মা সেই ফ্যানটা তোমাকে দিতেও পারলো না। আস্তে আস্তে মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ বাড়িতে সবাই কান্নাকাটি করছিল। কান্নাকাটি একটা শ্বাস রোগের মতো, আশেপাশে যদি অনেকেই কান্না করে তাহলে আপনার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তারপর বাবা মায়ের বক্সটা খুললো, সেখান থেকে একটা খেলনা গাড়ি আর একটা পুটলি বের করলো। সেই খেলনা গাড়িটা আমার হাতে দিয়ে বলল, এই খেলনা গাড়িটা তোমার মা তোমার জন্য কিনেছিল। আমি বললাম, এই গাড়ি দিয়ে আমি কি করব? আমি কি বাচ্চা নাকি? আমি কি এই গাড়ি দিয়ে খেলবো? তখন আমার বাবা আমাকে বলল, তুমি যখন ছোট ছিলে তখন মাতাব্বরের ছেলে এমন একটা গাড়ি কিনেছিল, সেই গাড়িটা দেখে তুমিও গাড়ি কেনার জন্য কান্না করতে, আমাদের কাছে বায়না ধরতে গাড়ি কিনে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সামর্থ্য ছিল না, তাই কিনে দিতে পারিনি। তোমার মাকে সবসময় বলতে এই গাড়ি কিনে দেওয়ার জন্য। একদিন তোমার মা তোমাকে একটা থাপ্পড় দিয়েছিল, থাপ্পড় দেওয়ার পর সে যে কতটা কষ্ট পেয়েছিল তা শুধু আমিই জানি। সারাটা জীবন আফসোস করতো, সেটা একটা গাড়ি চেয়েছিল, আমরা দিতে পারিনি। তারপর 2 বছর আগে তোমার মা তোমার বাসায় গিয়েছিল, সেখানে যাওয়ার পর তুমি নাকি বলেছিলে নতুন একটা ব্যবসা করবে, অনেক টাকা পয়সার দরকার। তাই সে সেখান থেকে এসে প্রত্যেক দিন আমার সাথে জ্ঞানর করতো উত্তর সাইডের জমিটা বিক্রি করার জন্য, কিন্তু আমি রাজি হইনি, কারণ এটাই ছিল আমাদের শেষ সম্বল। আরেকটা জমি ছিল, সেটা বিক্রি করে তো তোমার লেখাপড়াই করালাম। তারপর তোমার মা যখন অনেক অসুস্থ, তাই তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই জমিটা 1 মাস আগে বিক্রি করে দিয়েছি, 15 লক্ষ টাকা হয়েছে। সেখান থেকে 1000 টাকা দিয়ে এই গাড়িটা কিনেছি, আর 3000 টাকা দিয়ে এই ফ্যানটা কিনেছি, আর সমস্ত বাকি টাকা এখানে আছে, এই টাকাগুলো নাও, তুমি ব্যবসা করো, এটা তোমার মায়ের ইচ্ছা। তখনই আমার মনে পড়লো, হ্যাঁ 2 বছর আগে মা আমার বাসায় গিয়েছিল, আমাকে যেন কোনো সাহায্য দিতে না হয়, তাই আমি তাকে অভাবের কথা শুনিয়েছিলাম। আর এদিকে মা সেটাকে বিশ্বাস করে তার শেষ সম্বল জমিটাও বিক্রি করে দিয়েছে। আমার ভিতরটা ততক্ষণে ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল মায়ের মুখটা একবার দেখি, মনে হচ্ছিল কবরটা খুঁড়ে হলেও মায়ের মুখটা একবার দেখি। তারপর বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছিলাম। বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। একটা বাস্তব কথা কি জানেন, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই বাবা মাকে ভালোবাসে, তবে মারা যাওয়ার পর বেঁচে থাকতে কদর করে না, বেঁচে থাকতে বোঝে না বাবা মা কি ছিল। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, বাবা মা নেই মানে আপনার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আপনি খুব অসহায়, আপনি খুব একা, এটা শুধু তারাই বুঝতে পারে যাদের বাবা মা নেই। এই একটা কথা আমি বারবারই বলি, বাবা মাকে ভালোবাসুন, কাছে থাকতে হারিয়ে যায়। উগান্ডার এক চোরকে সামান্য একটা ম্যানহোলে ডাকনা চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? চোর তখন বলল, মৃত্যুদণ্ডের আগে আমার শেষ ইচ্ছা হলো আমি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তারপর তাকে প্রধানমন্ত্রীর নিকট নিয়ে যাওয়া হলো। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলো, মানুষের মৃত্যুর আগে অনেক ইচ্ছা থাকে, কেউ কেউ তো প্রাণ ভিক্ষাও চায়, কিন্তু তোমার এমন ইচ্ছা কেন হলো? তখন চোর বলে, আমার কাছে একটি বীজ আছে, আর সেই বীজ থেকে একটি চারা গাছ হবে, আর সেই চারা গাছটি একটা মানুষের মনের সকল ইচ্ছা পূরণ করে দিতে পারে। আমার মনে হলো এই চারা গাছটির একমাত্র যোগ্য ব্যক্তি আপনি। তখন প্রধানমন্ত্রী বলল, এই বীজ থেকে চারা গাছ হতে কয়দিন টাইম লাগবে? চোর তখন বলল 7 দিন। তখন প্রধানমন্ত্রী বলল, আচ্ছা তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পর সে চোরকে আবার ডাকা হলো। প্রধানমন্ত্রী তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার চারা গাছের খবর কি? চোর তখন বলেন, জমি রেডি, বীজও রেডি, কিন্তু এই বীজটা তো আমি লাগাতে পারবো না। প্রধানমন্ত্রী তখন বলেন, কেন? তখন চোর বলেন, এই চারা গাছটি এমন একজন লোকে লাগাতে হবে যে জীবনে একটা টাকাও চুরি করেনি। তখন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলল, অর্থমন্ত্রী, চারাটা তুমি লাগাও। তখন অর্থমন্ত্রী থুতুমুতু হয়ে বলে, আমি সারা দেশের অর্থ নিয়ে টানাটানি করি, 1 টাকা এদিক থেকে ওদিক হতেও পারে, মন্ত্রী সাহেব দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। তখন প্রধানমন্ত্রী দায়িত্বটা দিল পরিবহন মন্ত্রীর কাছে। পরিবহন মন্ত্রী তো থুতুমুতু হয়ে বলল, আমি সারা দেশের গাড়ি এদিক থেকে এদিক নিয়ে থাকি, 1 টাকা এদিক থেকে ওদিক হতেও পারে, মন্ত্রী সাহেব দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। এভাবেই সবাইকে দায়িত্ব দিল প্রধানমন্ত্রী, কিন্তু কেউ নিল না, সবাই অজুহাত দেখিয়ে কেটে পড়লো। তখন সবাই মিলে বলল, মন্ত্রী সাহেব যেহেতু চারাটা আপনার, আপনিই কারণ। তখন মন্ত্রী সাহেব থুতুমুতু হয়ে বলল, তোমরা ছোট ছোট দায়িত্ব নিয়েও এমন করলে, আর আমি তো সারা দেশের দায়িত্ব নিয়েছি, আমারও তো এদিক থেকে এদিকে 1 টাকা হতে পারে, আমি তো আর পারবো না। তখন চোর বলে, দেখা যাচ্ছে আপনারা সবাই চোর, তাহলে সামান্য একটি ম্যানহোলে ডাকনার জন্য আমাকে মৃত্যুদণ্ড দিলেন কেন? তখন প্রধানমন্ত্রী লজ্জা পেল, লজ্জা পেয়ে বলল, আচ্ছা দাও, তোমাকে মুক্ত করে দিলাম। আর ওপাশ থেকে একজন বলতেছে, মন্ত্রী সাহেব ওকে মুক্তি দিলে তো আমাদের সব গোপন কথাও সবাইকে বলে দিবে, ওকে মুক্তি দেওয়া যাবে না, তার থেকে বরং ওকেও আমাদের দলের সদস্য করে নিন, এটাই সব থেকে ভালো হবে। তখন মন্ত্রী সাহেব ভেবে দেখলো, কথাটা তো ঠিকই বলেছে। তারপর সে চোরকে একটি মন্ত্রী বানিয়ে দিল। আর সারা বিশ্বে এখন এভাবেই চলতেছে, বেছে বেছে চোরগুলোকে মন্ত্রী বানানো হচ্ছে, দেশ ভালো
এই গল্পটা প্রত্যেকটা মানুষের সাথে মিলবে, কারণ এই সময়টা একটা সময় আমরা সবাই পার করে এসেছি। তাই সবার কাছে অনুরোধ রইল গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সেদিন জীবনে প্রথমবার নিজেকে নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তখন আমার বয়স 7 বছর। আমাদের বাড়িতে, আমাদের ফুফু বাড়ি থেকে দুঃসম্পর্কে কিছু আত্মীয় আসে। বাড়িতে কেউ না থাকায় বিপদে পড়ে মা আমাকেই বলে যে বাজার থেকে 10 টাকার মশলা নিয়ে আয়। বাজারে একটা দোকান ছিল, সেই দোকানটা আমাদের পরিচিত ছিল। আমি দাদা বলে ডাকতাম, সবসময় মায়ের সাথে যেতাম। জীবনে আমি কখনোই একা যাইনি, আজকে প্রথম আমি একাই সেই দোকানে যাচ্ছি মশলা কেনার জন্য। আমার কাছে 10 টাকা আছে, জীবনে কখনোই এত টাকা নিয়ে আমি একা বাইরে যাইনি। বারবার পকেট চেক করে দেখছিলাম টাকা ঠিকঠাক আছে কিনা। আর মনে মনে ভাবছিলাম এই বুঝি বিকেল বেলা কোনো বন্ধুর সাথে দেখা হবে আর আমি তাকে জোর গলায় বলবো এই দেখ আমার কাছে 10 টাকা আছে। আর 10 টাকা নিয়ে আমি একাই বাড়ি থেকে বের হয়েছি মশলা কিনে, তারপর আবার বাড়ি যাব। দেখছিস আমি তোদের সবার আগে বড় হয়ে গেছি। কিন্তু না, সেদিন আমার কোনো বন্ধুর সাথে আর দেখা হলো না। তারপর দাদার দোকানে চলে গেলাম। সেখানে যাওয়ার পর দাদা আমাকে মশলা দিল। দাদার বয়স এখন 45 বছর। দাদা একা একা দোকান করতে পারে না, তাই তার ছোট ছেলেকে নিয়ে এসেছে দোকান সামলানোর জন্য, তাকে সাহায্য করার জন্য। বাস স্ট্যান্ডে আছে এক পরিচিত লন্ডি উজ্জ্বল আঙ্কেলের দোকান। সেই আঙ্কেলের দোকানে গেলে কখনোই টাকা নিয়ে যাওয়া লাগতো না। সবসময় মুখ দেখে কাপড় গুনে গুনে রেখে দিত, আবার মুখ দেখেই কাপড় গুনে গুনে ফেরত দিত। বাবা পরে টাকা শোধ করে দিতেন। বাবার শার্ট, আমার প্রাইমারি স্কুলের ড্রেস মাঝে মাঝে তার কাছে নিয়ে যেতাম আমি। আর একটু ভিতরে ছিল সুলতো দাদার ওষুধের দোকান। সেখানে দাদার সাথে প্রায় মাঝে মাঝে যেতাম। দাদা ওষুধের জন্য গেলে আমাকে নিয়ে যেতেন। আমাকে সুলতো দাদা মাঝে মাঝে শিবির দিতেন আর অনেক ভালো ভালো কথা বলতেন। মাঝে মাঝে ওষুধের কাবার দিয়ে দাদা পাঠাতো আর সুলতো দাদা সেটা দেখে আমাকে ঔষধ দিয়ে দিত। সব মিলিয়ে ফেরার পথে ছিল একজন রিক্সা মিস্ত্রি আঙ্কেলের দোকান। সেই আঙ্কেলের কথা না বললেই নয়, তিনি আমাকে মাঝে মাঝে টায়ার দিতেন আর সেগুলো দিয়ে আমি লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে চালাতাম। আরেকটা মজার বিষয় না বললেই নয়, বর্তমানে আসিফ আমার বন্ধু, একবার ওর বাবার সাইকেলের নিচে আমি টায়ার চালাতে চালাতে পড়ে গিয়েছিলাম। তারপর অনেক ব্যথা পেয়েছিলাম। তারপর ওর বাবা আমাকে নিয়ে সুলতো দাদার ঔষধের দোকানে যায়, সেখান থেকে ঔষধ কিনে দেয় আর বাজার থেকে একটি সিদ্ধ ডিম কিনে দেয়। তারপর বাড়িতে পাঠিয়ে দেয়, আমি সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি। তখন আমি তার ছেলে আসিফকে মোটেও চিনতাম না, তবে এখন আসিফ আমার সব থেকে ভালো বন্ধু। লন্ডের দোকানের সামনেই ছিল এক জুতার মিষ্টির দোকান। মাঝে মাঝে তার সেবা নেওয়া লাগতো। যে জুতাগুলো পরার উপযুক্ত থাকতো না সেগুলো তার কাছে নিয়ে গেলে অনেক সুন্দর করে যত্ন করে সেইগুলো আবার পরার উপযোগী করে দিত। আমি খেয়াল করে দেখতাম আমাদের জুতাগুলো সে কত সুন্দর করে যত্ন করে ঠিকঠাক করছে, অথচ তার পায়ে থাকতো ক্ষয় হয়ে যাওয়া স্যান্ডেল। প্রায় 2 দশক ধরে সে আমাদেরই কারো পরিত্যক্ত জুতা পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আর পালিশের বক্সটা নিয়ে সে আগের মতো হাঁটাচলা করতে পারে না। দেখেই বোঝা যায় তার অনেকটা কষ্ট হয়, কারণ এখন তার অনেক বয়স হয়ে গেছে। আমি জানি ওই রাস্তার পাশে একদিন গেলে ওই মুদি দোকানদার দাদাকে আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না সেই সুলতো দাদার ঔষধের দোকানকে, পাওয়া যাবে না সেই অসাধারণ স্মৃতিযুক্ত লন্ডির আঙ্কেলকে যে কিনা মুখ দেখে দেখেই কাপড় রেখে দিত আবার মুখ দেখেই কাপড় ফিরিয়ে দিত। পাওয়া যাবে না সেই রিক্সার মিস্ত্রিকে যে কিনা আমাকে মাঝে মাঝে টায়ার দিতেন। কত খেলা করতাম সেই টায়ার গুলো নিয়ে। জুতার মেকার আঙ্কেল কেউ আর পাওয়া যাবে না। ওই জায়গায় হয়তো অন্য কেউ বসবে, না হলে ওই দোকানই থাকবে না, না হলে অনেক বড় মার্কেট হয়ে যাবে। একটা সময় পর হয়তো ওই জায়গায় গেলে আর ওই জায়গাটাও চেনা যাবে না। থাকবে না সেই মানুষগুলো, যে মানুষগুলো একটা সময় এই শহরের দোকান করত। আমরা যখন বড় হই তখন আশেপাশে সবকিছু নিয়েই বড় হই। অনেকের নামও জানা হয় না, শুধু প্রয়োজনটাই নেওয়া হয়। জানা হয় না তারা কেমন আছে, কিভাবে আছে। সেই রিক্সার মিস্ত্রি আঙ্কেলের সংসারের চাকা ঠিকঠাক ঘুরছে কিনা আমরা জানি না। যে মানুষটা শহরের সবার কাপড় আয়রন করে দিত, সেই মানুষটা ঈদে নতুন জামা কিনতে পারে কিনা আমরা জানি না। সুলতো দাদা সবাইকে ঔষধ দিত, সেই সুলতো দাদা এখন নিয়ম মতো ঔষধ খায় কিনা আমরা জানি না। যে মানুষটার যত্ন করে আমাদের সবার জুতোটা আগের মতো চকচকে করে দিত, সেই মানুষটা এখন কেমন আছে আমরা জানি না। আমার দাদা অনেক আগে মারা গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। মানুষ নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আমাদের কারো গল্পের নায়ক হয়তো তারা হয় না, তবে তারাও কারো না কারো গল্পের নায়ক হয়। সিনেমার নায়ক সবকিছুতে জিতে যায়, এক গানের মধ্যেই 1000টা পোশাক পাল্টায়। অনেক বুদ্ধি থাকে, অনেক স্মৃতিশক্তি থাকে, অনেক শক্তি থাকে তাদের। তবে বাস্তব জীবনের এই নায়কগুলো বছরের পর বছর একই পাঞ্জাবি আর একই লুঙ্গি পরে কাটিয়ে দেয়। প্রতিদিন তাদের স্বপ্ন একটাই, আজকে একটু আগের থেকে বেশি বিক্রি হবে। কোনোদিন হয়, আবার কোনোদিন হয় না, আবার কোনোদিন বাকি চলে যায়, আবার কোনোদিন সেই বাকির টাকাটাও তারা তুলতে পারে না। এভাবেই করতে করতে একটা সময় পর তারা হারিয়ে যায়, তাদেরকে আর পাওয়া যায় না। হারিয়ে যাওয়াটাই বাস্তব, সবাই একদিন হারিয়ে যাবে, আমরাও আর একটা সময় পর থাকবো না। তাই আশেপাশের এই মানুষগুলোর সাথে সবসময় ভালো আচরণ করুন, ভালোবাসা দিন, কারণ একটা সময় আমরা কেউ এখানে থাকবো না, আবার নতুন কেউ আসবে। এভাবেই চলবে জগৎ সংসার। মেশিন দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল। তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল। এই মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক শব্দ, যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আর্তচিৎকার করছে। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায়। উপর থেকে যারা এই শব্দ শুনেছিলেন তারা প্রচণ্ড রকমের ট্রমাটাইজ হন এবং প্রচণ্ড ভয়ে উদ্ভট আচরণ শুরু করেন। সাথে সাথেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করে দেওয়া হয়। কি ছিল সেই রেকর্ডিংয়ে শুনুন নিজ কানে। তবে হ্যাঁ,
আপনার যদি দুর্বল চিত্ত হয় তবে ভিডিওটি এখনই বন্ধ করার অনুরোধ করা হলো। যদিও বিজ্ঞানীরা এই গুজব উড়িয়ে দিয়েছেন, তবে কেউই, এমনকি প্রকল্প প্রধান ডেভিড গুবারম্যানও এই সাউন্ড রেকর্ডিং ও প্রত্যাশার চেয়ে বেশি তাপমাত্রার কোনো কারণ দেখাতে পারেননি। 1992 সালে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এই যুক্তি দেখিয়ে যে এর বেশি খনন করা বিপদের কারণ হতে পারে। যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই যে আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সোফায় বসে পড়েছিল, একটিবারও এসে বিছানায় আমার পাশে বসেনি, একবার জিজ্ঞাসাও করেনি। তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম? আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। উনি মনে হয় কথাটিতে রেগে যান, উঠে এসে আমার সামনে দাঁড়ান। ওনার চোখগুলো লাল হয়ে আছে, আমি ভয় পেয়ে যাই। হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করে, ওই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে না স্পর্শ করি, এর মানে কি? আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপরে ঝাঁপিয়ে পড়ব? তারপর আরো কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যায়। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলা দিয়ে বারান্দার দিকে তাকাই, দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পর পর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পরে ভাবির মুখে শুনেছিলাম, ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবনে অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন গুরুত্ব নেইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষ এইভাবে কাঁদতে পারে? আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দেই হয়েছে। হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয় এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুবই কষ্ট পাবেন। ওনার মা ব্রেন টিউমারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিক নেই। তাই সব সময় আমাকে বলতো, আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এত করুণভাবে বলছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে চলে যায়, আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকেন যে আমি তার ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লে গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এ বাড়িতে পাঠায়নি, দেনমোহরের 3 লাখ টাকা দিতে হয়েছে। বিয়ের গয়না আর অন্য খরচ বাবদ প্রায় 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়েছে। 12 বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুকরিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মোহরানার টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এ বাড়ির ছোট বড় কাজগুলো করাও আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনো দিন আপনাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মা 1 ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে আমাকে ফোন দিয়ে। আমি অফিস থেকে চলে আসছি, আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে? আর দেখতেও হবে না আপনাকে। দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, আপনাকে আমার প্রয়োজন নেই। তারপর ওর স্বামী হনহন করে চলে যায়। ও কখনো এত কষ্ট পায়নি, ওর কথায় যতটা কষ্ট পায়। আসলেই তো এই বাড়িতে তার হাজারটা দায়িত্ব, আর তার কিনা ওর স্বামীর একটা আবদার পূরণ করতে পারলো না। আর কি যেন বলেছিল, 12টা বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে? যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকেই যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারে, ও কিনা তাকে একটি বারের জন্য ভালোবাসতে পারেনি, তার একটা আবদারও পূরণ করতে পারেনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ে। ওর স্ত্রী চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম ও মন ভরে কান্না করে। হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে ওর স্ত্রীর হুঁশ ফিরে।
তাড়াতাড়ি ঘর থেকে বের হয়, দেখে উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে আর তার স্বামী তার শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যায়, দেখে ওর শাশুড়ির জ্ঞান নেই। বুঝতে বাকি রইল না যে তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন। ও ওর স্বামীকে কেবল বলল ও যাবে, কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসে। তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হয়। ওর আম্মাকে গাড়ির পেছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো। একটি মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প। ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করার পর ছেলেটার আর লেখাপড়া করা হলো না, কারণ বাবা মা তার লেখাপড়ার খরচ দিতে পারে না। কিন্তু তার ঘোরাঘুরি কেউ পছন্দ করতো না। বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই খারাপ চোখে দেখতো। এভাবে কেটে গেল কয়েকদিন। তারপর সে সহ্য করতে না পেরে চলে গেলেন শহরে। সেখানে গিয়ে চাকরি খুঁজতে খুঁজতে একটি চাকরিও পেয়ে গেল। বেতন 7,000 টাকা, 1500 টাকা বাসা ভাড়া, 3,000 টাকা খাওয়া, 1,000 টাকা হাত খরচ, বাকি থাকে 1500 টাকা। সেই 1500 টাকা সে বাবা মার কাছে পাঠিয়ে দিত। কিন্তু সেই 1500 টাকা নিয়ে বাবা মা সন্তুষ্ট ছিল না, কারণ গ্রামের মানুষ মনে করে ঢাকা মানেই প্রচুর টাকা। এভাবেই চলতেছিল। একদিন সে 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে। ভাগ্যক্রমে সেই লটারির প্রথম পুরস্কারটা ছেলেটা পেয়ে যায়, 1 কোটি টাকা। তারপর সে চিন্তা করে সে আর শহরে চাকরি করবে না, গ্রামে যাবে, একটা ব্যবসা করবে আর সবার সাথেই সুখে শান্তিতে দিন কাটাবে। এইভাবে সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সে চিন্তা করলো যে প্রথমেই আমি আমার টাকার কথা বলবো না। তারপর বাড়িতে গিয়ে তার বাবা জিজ্ঞেস করলো, কিরে হঠাৎ চলে আসলি? সে বলল, আমার চাকরিটা চলে গেছে, তাই চলে এসেছি। এই কথাটা শুনে সবাই মুখ কালা করে রাখলো। বাবা বলল, আরেকটা চাকরি খুঁজে নিলে পারতি, বাড়িতে চলে আসতে হলো কেন? তারপর সে বন্ধু বান্ধবের কাছে গেল। বন্ধু বান্ধব বলল, অনেক দিন পর শহর থেকে এসেছিস, কি খাওয়াবে বল? কিন্তু সে বলল, না রে, আমার চাকরিটা চলে গেছে, হাতে কোনো টাকা পয়সা নেই। তখন বন্ধু বান্ধব বলল, যা ফকিন্নি, ঢাকা শহরে চাকরি করিস, অথচ বাড়ি আসার সময় 2 টাকা হাতে থাকে না। তারপর সে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পর দিন আত্মীয় বাড়ি গেল, একে একে সমস্ত আত্মীয় বাড়ি গেল। তবে তার চাকরি চলে যাওয়ার কথা শুনে কেউ তাকে মূল্যায়ন করলো না। সবাই বলল, তুই তো অলক্ষী, তোর সাথে এমনটাই হবে। তারপর সে মন খারাপ করে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর তার বাবা তাকে বলতেছে, এতদিন শহরে থাকলি, পরিচিত কেউ নেই, পরিচিত কাউকে বলে আরেকটা চাকরি দেখ, আমার মাথায় বসে আর কতদিন খাবি? তারপর ছেলেটা অনেক কষ্ট পেল, ঘরে গেল। যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলল, মা, আমি একটা লটারি টিকিট কিনেছিলাম আর সেই লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা আমি পেয়েছি আর টাকাটা আমার কাছে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, খুশিতে নাচতে লাগলো। তার আদরের আর অভাব হচ্ছে না, সবাই তাকে আদর করছে। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম তার টাকার কথা জেনে গেল। সবাই তাকে একে একে দেখতে আসতেছে। তার আত্মীয় স্বজনরাও সবাই চলে এলো। এসে সবাই বলতেছে, তোর ভাগ্যটা অনেক ভালো। কালকে যারা বলেছিল তোর কপালটা ভালো না, তুই কপাল পোড়া, আজকে তারা বলতেছে তোর কপালটা অনেক ভালো রে, না হলে এতগুলো মানুষের মধ্যে প্রথম পুরস্কারটা তুই পেতি। বন্ধু বান্ধবরা সবাই চলে এলো। এসে সবাই তার প্রশংসা করতেছে, সবাই তার গুণগান করতেছে। তখন ছেলেটা বলতেছে, তোমাদের ভালোবাসাগুলো আজ আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে কেন যেন বিষের মতো লাগছে। কারণ যে মানুষগুলো কালকে আমার সাথে এমন আচরণ করলো, সেই মানুষগুলো আজকে আমার সাথে এত সুন্দর আচরণ করছে। আমি মনে করতেছি আজকে তোমরা যেই ভালোবাসাটা আমাকে দিচ্ছ, সেই ভালোবাসাটা আমার না, সেই ভালোবাসাটা আসলে টাকার। তারপর ছেলেটা তার বাবাকে ডাক দিয়ে বলল, এই নাও টাকার বস্তা, আমি চিন্তা করেছিলাম এই টাকাগুলো দিয়ে গ্রামে একটা ব্যবসা করব আর সবার সাথে মিলেমিশে থাকবো, কিন্তু এমনটা হলো না। কিন্তু পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে কষ্ট দিল। তোমরা তোমাদের ভালোবাসাটাকে রাখো, আমি বরং শহরে চলে যাই, আমার সেই 7,000 টাকার চাকরিটা এখনো আছে, আমি বরং সেটা নিয়েই ভালো থাকি। গল্পটা কাল্পনিক হলেও প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের জীবনে চাকরি না পাওয়ার জন্য এমনটা হয়। তবে একটা সময় চাকরিটা পেয়ে যায়, হয়তো লটারি টিকিটটা পাওয়া যায় না। তবে চাকরি না পাওয়ার জন্য বাড়ির মানুষ, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদের কাছ থেকে যে অবহেলাটা পাওয়া যায়, সেই অবহেলার ডাক সারাটা জীবন